হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টপার্স গোলস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নিয়ে। এই ইতিহাসের ধারণার প্রথমের অংশগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা অবশ্যই তোমরা চেক করে নেবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই চ্যাপ্টারের পরবর্তী অংশগুলো। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যানবাহন আমাদের ইতিহাস অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। আধুনিক ইতিহাসের একটি দিক হলো যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যোগাযোগের তিনটি মাধ্যম হলো জলপথ, স্থলপথ ও আকাশপথ। মানুষ চাকা আবিষ্কার করলো, চাকা থেকে তৈরি হলো গাড়ি। স্থলপথে যাতায়াত সহজ হলো, চামড়ার নৌকা বা কাঠের গুঁড়িতে ভেসে জলপথে যাতায়াত সুবিধাজনক হলো। ধীরে ধীরে গাড়ি ও যানবাহনের ক্ষেত্রে পরিবর্তন এলো, নতুন রাস্তাঘাট তৈরি হলো। 1811 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের টেলিফোর্ড ও ম্যাকডম পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন। 1814তে জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন। তার এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে কে প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন? তাহলে এখানে বলতে হবে কত সালে হয়। 1814তে জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, 1815তে ফুলটন তৈরি করেন বাষ্পীয় পোত বা স্টিমার। এটাও প্রশ্ন আসে যে 1815তে ফুলটন তৈরি করেন বাষ্পীয় পোত বা স্টিমার। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বাষ্পীয় পোত বা স্টিমার কে কত সালে তৈরি করেন? তাহলে বলতে হবে 1815তে ফুলটন তৈরি করেন। 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, ফলে ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাহলে এখান থেকেও এই প্রশ্নটা আসতে পারে যে টেলিফোন কে প্রথম কত সালে তৈরি করেন? বলতে হবে 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, ফলে ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এছাড়া ইমেল, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার ইতিহাসকে বদলেছে। আমরা জানি আজকের মোবাইল, ইন্টারনেট এসব খুবই উন্নত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা এখন খুবই উন্নত। এর পরের পয়েন্টে দেখো কি বলেছে। এর পরের পয়েন্টে আমরা আসছি দৃশ্যশিল্পের ইতিহাস, ছবি আঁকা ও ফটোগ্রাফি। দৃশ্যশিল্প কি? যে শিল্পকে আমরা চোখে দেখে উপভোগ করি তাকে বলা হয় কিন্তু দৃশ্যশিল্প। এই দৃশ্যশিল্পের কয়েকটি ভাগ আছে, যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা আর ফটোগ্রাফি। তো দেখো বলেছে চিত্রকলা ও ফটোগ্রাফিকে একত্রে বলে দৃশ্যশিল্প। আদিম মানুষ তাদের বাসস্থানের দেওয়ালে নানা বর্ণের ছবি আঁকতো। এইসব ছবিগুলোর মধ্যে ছিল চন্দ্র, সূর্য, গাছপালা, লতাপাতা ও জীবজন্তুর ছবি। অর্থাৎ আদিম মানুষ যখন গুহায় বাস করতো তখন তারা গুহার দেওয়ালে অনেক ছবি আঁকতো। সে ছবি আঁকতো তারা সূর্য, চন্দ্র, গাছপালা, পশু পাখি, তারা দৈনন্দিন জীবনে তারা যা দেখতো সেগুলোকেই তারা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতো। তো পৃথিবীর বিভিন্ন দেশের গুহায় এ ধরনের প্রচুর দেওয়াল চিত্র মিলেছে। লিপির শুরু ছবি থেকে। মানুষ আগে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। সপ্তদশ শতকে রচিত বৌদ্ধ সন্ন্যাসী লামা তারনাথের লেখা বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থে পূর্ব ভারতে চিত্রকলার বিস্তৃত বিবরণ আছে। দৃশ্যশিল্পের উপর কিছু উল্লেখযোগ্য রচনা হলো বিনোদ বিহারী মুখার্জির চিত্রকলা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প, প্রবন্ধাবলী বিশেষ উল্লেখযোগ্য। ফটোগ্রাফির সূচনা ইউরোপে 1839 সাল নাগাদ। তাহলে এখানে প্রশ্ন আসে যে কোথায় ফটোগ্রাফির সূচনা হয়? না, ইউরোপে কত সালে? 1839 সালে। 1847 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক ক্লাব ক্যালোটাইপ সোসাইটি। 1853তে লন্ডনে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। তাহলে এটাও প্রশ্ন আসে যে 1853তে কোথায় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? না, লন্ডনে রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনে ফটোগ্রাফিরও বিস্তার ঘটে। মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায়ের মধ্যে ফটো তোলার এবং ফটোগ্রাফির শিক্ষা এক বিশেষ শখে পরিণত হয়। তাহলে বোঝা গেল। এর পরের পয়েন্টে দেখো বলেছে স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস। স্থাপত্য কি? স্থাপত্য হলো
আমাদের বাড়ি হতে পারে বা কোনো মন্দির, মসজিদ, কোনো সেতু, এগুলো তৈরির যে কৌশল বা বিজ্ঞান তাকেই বলা হয় স্থাপত্য। যেমন বলতে পারি আমরা তাজমহল একটি স্থাপত্য, তারপর তোমার হচ্ছে দিল্লির কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সবই হচ্ছে স্থাপত্যের নিদর্শন। স্থাপত্য কি বলেছে দেখো, স্থাপত্যের ইতিহাস সুপ্রাচীন। প্রাচীনকালে সুমেরের ধনীরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত, সেখানে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন, তার উদ্দেশ্যে বিশাল মন্দির তৈরি হতো, এগুলোকে বলা হতো জিগুরাত। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে জিগুরাত কি, তখন বলতে হবে যে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন, তার উদ্দেশ্যে বিশাল বিশাল মন্দির তৈরি হতো, সেই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। কলকাতায় ঔপনিবেশিক স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে অন্যতম ছিল হেস্টিংস হাউস, তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি 1784 সালে হয়, তারপর হচ্ছে টাউন হল 1813 সালে হয়, কলকাতার হাইকোর্ট 1872 সালে, ইত্যাদি শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পের আলোচনা আলেকজান্ডার ক্যানিং হোম প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পের আলোচনা আলেকজান্ডার ক্যানিং হোম, ফার্গুসন, মার্শাল, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্মরণীয় নাম। এরপরে আমরা আসছি স্থানীয় ইতিহাসে। স্থানীয় ইতিহাসে কি বলেছে দেখো, ইতিহাস চর্চার এটি অতি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাসে আমরা পাই অসংখ্য ছোট ছোট বীর নারী পুরুষের অদম্য মনোবল, ত্যাগ, তিতিক্ষা ও আত্মদানের কথা। স্থানীয় বিষয়বস্তুকে ভিত্তি করে রচিত হয় এই ইতিহাস। স্থানীয় ইতিহাস চর্চার বিশেষ নিদর্শন হলো সতীশচন্দ্র মিত্রের যশোর অ্যান্ড খুলনা, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ইত্যাদি। বোঝা গেল তাহলে এই স্থানীয় ইতিহাস, এগুলো আমরা এদের লেখা বই থেকে পাই, যেমন সতীশচন্দ্র মিত্রের যশোর অ্যান্ড খুলনা, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী ও সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, এগুলোর মধ্যে। পরের পয়েন্ট দেখো কি বলেছে। এরপরে আমরা আসছি শহরের ইতিহাস নিয়ে। ইতিহাসের সঙ্গে শহরের ইতিহাস অতি গুরুত্বপূর্ণ। কিভাবে কবে শহরগুলি গড়ে উঠলো, কিভাবে কার উদ্যোগে শহরগুলির বিকাশ ঘটলো, রামনগরী কেন কতবার ধ্বংসপ্রাপ্ত হলো, বিদেশি আক্রমণকারী বা পার্শ্ববর্তী দস্যু দলের আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য কেন নগরগুলি প্রাচীর ও পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত হলো, এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়। শিল্প বিপ্লবের পর থেকে শহরের উত্থান ও সম্প্রসারণ ঘটেছিল। 19 শতকে দুটি শহরের মধ্যে প্রথমটি হলো ইংল্যান্ডের লন্ডন শহর, যা ছিল 19 শতকের বিশ্বের প্রথম বৃহত্তম শহর। তাহলে বিশ্বের প্রথম বৃহত্তম শহর কোনটা ছিল? লন্ডন। ইংল্যান্ডের লন্ডন ছিল প্রথম বিশ্বের প্রথম বৃহত্তম শহর। আর দ্বিতীয়টি হচ্ছে ভারতের বোম্বাই শহর বা বম্বে, এখন যার নাম মুম্বাই। ভারতের উত্তরে তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলা হতো। এটাও প্রশ্ন আসে যে নিষিদ্ধ শহর কাকে বলা হয়, বলতে হবে তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। আচ্ছা, 19 শতকের ভারত মহাদেশের বিখ্যাত শহরগুলির মধ্যে বোম্বে, মাদ্রাজ, লখনৌ, লাহোর ও কলকাতা অন্যতম। বোম্বে শহরকে বাণিজ্য শহর এবং কলকাতা শহরকে সংস্কৃতি শহর বলা হয়। এরপরে আমরা আসছি নারী ইতিহাস। নারী ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ইতিহাসে। বর্তমান যুগের ইতিহাস চর্চা নারী ইতিহাস একটি গুরুত্বপূর্ণ দিক। আগে নারীর কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না, অর্থাৎ নারীদের পড়াশোনা শিখতে দেওয়া হতো না, তারা বাড়ির বাইরে বেরোতে পারতো না, মানে এক কথায় তাদের কোনো অধিকারই ছিল না সমাজে কোনো কিছু করার। আস্তে আস্তে সেই অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে নারীরা উন্নত হয়েছে। আজ অবস্থার পরিবর্তন ঘটেছে। পরাধীনতার শিকল ছিঁড়ে নারী সমাজ আজ স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রশাসন, ধর্ম, সাধনা, খেলাধুলা এবং মানব জীবনের বিভিন্ন দিকে নারী সমাজ আজ সুপ্রতিষ্ঠিত। রানী লক্ষ্মীবাঈ সুলতানা রাজিয়া, মাতঙ্গিনী হাজরা, শ্রীমতী ইন্দিরা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস,
প্রমুখ নারীরা আমাদের নারী সমাজের গৌরব। পরের পয়েন্ট দেখো, বলেছে সামরিক ইতিহাস। সামরিক ইতিহাস কি? যুদ্ধ, রণকৌশল, অস্ত্রশস্ত্র এইগুলো নিয়ে যে ইতিহাস, অর্থাৎ যুদ্ধের পরে আমাদের সমাজ বা রাজনীতির যে পরিবর্তন, এগুলো আমরা পাই এই সামরিক ইতিহাসে। সামরিক ইতিহাস হলো ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক বাহিনীর ইতিহাস রচিত হয়েছে। এসব চর্চা না হলে সামরিক বাহিনীর বহু গুরুত্বপূর্ণ দিক, যেমন সেনা গঠন, সেনাবিন্যাস, অস্ত্রশস্ত্রের কথা মানুষের অজানা থেকে যেত। অর্থাৎ এই সামরিক ইতিহাস থেকেই আমরা যুদ্ধ বিগ্রহ, অস্ত্রশস্ত্র, এইসব নানান কথা, যুদ্ধের কথা আমরা জানতে পারি। প্রাচীন ভারতে পদাতিক বাহিনী, নৌবাহিনী, রথবাহিনী, অশ্ববাহিনী ও হস্তি বাহিনী, গোলন্দাজ বাহিনী প্রভৃতির অস্তিত্ব দেখা যায়। অস্ত্র ছিল বিভিন্ন ধরনের, নানান ধরনের অস্ত্র ছিল, যেমন দেখো লাঠি, গদা, তরোয়াল, কুঠার, তীর, ধনুক, বন্দুক, কামান প্রভৃতি। আক্রমণাত্মক অস্ত্রের সঙ্গে ছিল আত্মরক্ষামূলক অস্ত্র, অর্থাৎ নিজেকে রক্ষা করার আত্মরক্ষামূলক কিছু অস্ত্রও ছিল, যেমন সেগুলো কি হচ্ছে ঢাল, বর্ম, শিরস্ত্রাণ ইত্যাদি। স্যার যদুনাথ সরকার ভারতের সামরিক ইতিহাস নিয়ে বই লিখেছেন। ভারতের সামরিক ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। অর্থাৎ এদের এই বই থেকে আমরা তখনকার সময় সামরিক ইতিহাস অনেক কিছু জানতে পারি। পরের পয়েন্ট দেখো কি বলেছে, পরিবেশের ইতিহাস। ইতিহাস চর্চায় পরিবেশের গুরুত্ব অপরিসীম। গাছপালা, লতা, গুল্ম, জল, আলো, বাতাস, অরণ্য, পাহাড়, পর্বত, মরুভূমি, জলবায়ু এই সবই হলো পরিবেশের অন্তর্ভুক্ত। লক্ষ লক্ষ বছর আগে একদা পৃথিবীতে ছিল প্রবল ঠান্ডা, অর্থাৎ সেখানে প্রাণীর কোনো অস্তিত্বই ছিল না। তারপরে আবার এলো প্রবল গরমের যুগ। সেই প্রবল গরমে কিন্তু প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। তারপরে দেখো আস্তে আস্তে ঠান্ডা ও গরম ক্ষেত্রে অঞ্চল বিশেষে জীব বৈচিত্র্য ছিল বিভিন্ন। আস্তে আস্তে জীব জগতের উপযোগী পরিবেশ তৈরি হলো পৃথিবীতে, এবং আস্তে আস্তে জীবের সৃষ্টি হলো। সমুদ্র উপকূলবর্তী ও নদীমাতৃক অঞ্চলে মানুষ নৌবিদ্যায় পারদর্শী হয়। অরণ্য ও পাহাড় পর্বত সংকুল অঞ্চলের অধিবাসীরা কর্মঠ ও কষ্ট সহিষ্ণু হয়। সমতল ও উর্বর ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলের মানুষের জীবন আরামদায়ক হয় এবং তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চাও বেশি করে। ডক্টর শুভেন্দু গুপ্ত রচিত প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা একটি উল্লেখযোগ্য বই। এই বই থেকে আমরা তখনকার সময় পরিবেশের নানান কথা জানতে পারি। পরের পয়েন্টে চলে যাচ্ছি আমরা, দেখো এরপরে বলেছে দেখো বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস। বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যারও পৃথক ইতিহাস আছে এবং এটিও ইতিহাসের একটি স্বতন্ত্র দিক। মানুষ বুদ্ধি প্রয়োগ করে আগুন জ্বালায়। মানুষ প্রথম নিজে থেকেই পাথরে বসে আমরা দেখেছি ইতিহাসে, পাথরে বসে মানুষ আগুন জ্বালাতে শেখে, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে মানুষ কি করে না, বাসস্থান নির্মাণ করে, তারপরে পশুপালন করে, বস্ত্র নির্মাণ করে। এই মানুষের যানবাহন, যুদ্ধাস্ত্র ও গৃহস্থালী দ্রব্যাদি তৈরি করে এবং চিকিৎসা বিদ্যা শুরু করে। শুধু মানুষের চিকিৎসা নয়, পশু চিকিৎসাও অপরিহার্য হয়ে ওঠে, কারণ সেনাবাহিনীর প্রয়োজনে হস্তি ও অশ্বের চিকিৎসা দরকার হতো। সুতরাং বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যা ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। এর পরের পয়েন্টে আমরা আসছি, দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি। অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার কিছু উপাদান আছে, সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। কি বলছে দেখো, ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, পুরোটাই মন গড়া কথা নয়, এগুলো সত্যি ঘটনা, বিজ্ঞান সম্মত ঘটনা। বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয়। ভারত ইতিহাসের আধুনিক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানের কোনো অভাব নেই। এই যুগের উপাদানগুলিকে নানান ভাগে ভাগ করা হয়। যেমন দেখো 1 নম্বর বলছে সরকারি নথিপত্র, আত্মজীবনী, চিঠিপত্র ও ডায়েরি, সাময়িক পত্র ও সংবাদপত্র। এই উপাদানগুলো থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের আরো অনেক কিছু তথ্য জানতে পারি। প্রথমেই আমরা আসছি সরকারি নথিপত্র। কি বলেছে দেখো, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র খুবই গুরুত্বপূর্ণ। এই নথিপত্রের মধ্যে সরকারি প্রতিবেদন ও বিবরণ আছে, বেসরকারি চিঠিপত্র, ডায়েরি ও কাগজপত্র, গোয়েন্দা রিপোর্ট ও পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত করা হয়। সরকারি প্রতিবেদন
আমরা সরকারি প্রতিবেদন নিয়ে আলোচনা করছি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার বিভিন্ন বাণিজ্যিক, রাজনৈতিক ও সামরিক ঘটনাবলীর বিবরণ সরকারের প্রশাসকদের মধ্যে লিখিত চিঠিপত্র, সরকারের সিদ্ধান্ত, সম্মিলিত কাগজপত্র ও দলিলপত্রাদি সংরক্ষিত করার নীতি গ্রহণ করে। বোম্বে, মাদ্রাজ প্রভৃতি কোম্পানির শাসন কেন্দ্রে এ ধরনের কাগজপত্র সংরক্ষিত করা আছে। পরের পয়েন্ট, কেবলমাত্র ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা মহারানীর সরকার নয়, ভারতে আগত পর্তুগিজ, ওলন্দা, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় বণিকদের বাণিজ্যমুখী প্রতিবেদন, চিঠিপত্র ও হিসাবপত্র সমসাময়িক যুগের রাজনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ উপাদান। পরের পয়েন্টে দেখো কি বলেছে, গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট। গোয়েন্দা পুলিশ রিপোর্ট কি? আধুনিক ভারতের ইতিহাস চর্চা গোয়েন্দা ও পুলিশ রিপোর্টের গুরুত্ব অনস্বীকার্য। যে কোনো রাজনৈতিক ঘটনার সম্পর্কে গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট ভুল থাকতে পারে, সুতরাং এইসব রিপোর্ট ব্যবহার করার আগে গবেষক বা ঐতিহাসিককে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত বা করতে হবে। পরের পয়েন্ট দেখো বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ভারতবর্ষে এ জাতীয় স্মৃতিকথা ও আত্মজীবনীর অভাব নেই। এইসব গ্রন্থগুলি থেকে একটি যুগ, দেশ, কাল, লেখকের ব্যক্তিজীবন এবং ইতিহাসের বহু ঘটনার কথা জানা যায়। এ প্রসঙ্গে মহাত্মা গান্ধীর আত্মজীবনী, জওহরলাল নেহেরুর আত্মজীবনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশন ইন মেকিং, সুভাষচন্দ্র বসুর দি ইন্ডিয়ান স্ট্রাগল বিশেষ উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের 70 বছর, এটা প্রশ্ন আসে 70 বৎসর কার? এটা বলতে হবে স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের 70 বৎসর এবং মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরা পাতা। জীবনের ঝরা পাতা, এটাও প্রশ্ন আসে তোমাদের যে জীবনের ঝরা পাতা কার লেখা? সরলা দেবী চৌধুরী রানীর লেখা বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। এরপর আমরা আসছি সাময়িক পত্র ও সংবাদপত্র। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সাময়িক পত্র বা সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। 1870 খ্রিস্টাব্দে অগাস্টাস হিকি সম্পাদিত ইংরেজি সংবাদপত্র বেঙ্গল গেজেট হলো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? বলতে হবে বেঙ্গল গেজেট। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত এবং জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক দিগদর্শন প্রথম বাংলা সংবাদপত্র। তাহলে দিগদর্শন হলো প্রথম বাংলা সংবাদপত্র। এই পত্রিকাগুলোই দেশবাসীর দুঃখ, দুর্দশা, শাসক শ্রেণীর দুর্নীতি ও স্বৈরাচার জনসমক্ষে তুলে ধরত। এইসব পত্রিকাগুলো থেকে সে সময় কি হতো, শাসক শ্রেণীর দুর্নীতি এবং মানুষের সুখ, দুঃখ, দুর্দশা, এগুলো সবই আমরা জানতে পারি। পরে দেখো বলেছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন তোমাদের টিকা হিসেবে আসে, এটা টিকা লেখো এরকম ভাবেই আসে পরীক্ষায়। তো বঙ্গদর্শন কি? বঙ্গদর্শন হলো 1872 খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। তাহলে বঙ্গদর্শন প্রশ্ন আসছে, বঙ্গদর্শন পত্রিকা কার দ্বারা প্রকাশিত হয়? বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত হয় বঙ্গদর্শন। কত সালে? 1872 খ্রিস্টাব্দে। প্রথম 4 বছর এর সম্পাদক ছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র। পঞ্চম থেকে নবম পর্যন্ত এর সম্পাদক ছিলেন অগ্রজ সঞ্জীব চন্দ্র। প্রথম সংখ্যা থেকে এতে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, সঙ্গীত, সাহিত্য, সমালোচনা, বাঙালি শক্তি সাধনা, কৃষক সমস্যা, হিন্দু মুসলিম সমস্যা প্রভৃতি বিষয়ের উপর রচনা প্রকাশিত হতে থাকে এই বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাস যেমন কমলাকান্তের দপ্তর ও নানা মূল্যবান প্রবন্ধ এই পত্রিকাতে প্রকাশিত হয়। এরপরে আমরা আসছি সোমপ্রকাশ। এটাও টিকা হিসেবে আসে।
বঙ্গীয় নবজাগরণ ও বঙ্গীয় নবজাগরণ ও সাংবাদিকতার ইতিহাসে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ পত্রিকা উল্লেখযোগ্য। তাহলে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদিত করেন? না, দ্বারকানাথ বিদ্যাভূষণ। উল্লেখযোগ্য স্থানের অধিকারী। 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর জাতীয় জীবনের এক ক্লান্তি লগ্নে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উৎসাহে এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হয়। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উৎসাহিত করেছিলেন, এই পত্রিকাটি কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। 1862 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে দ্বারকানাথ বিদ্যাভূষণ পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশ্যে পূর্ণ দায়িত্ব নেন। দ্বারকানাথ বিদ্যাভূষণ বাংলা সংবাদপত্রকে রাজনীতি ও সমাজ সমস্যার নীতি নির্ভরযোগ্য বাহন করে তোলেন। এই পত্রিকাটি বৈশিষ্ট্য লক্ষণীয়: মার্জিত রুচি, প্রাঞ্জল ভাষা এবং নির্ভীক সমালোচনা, বিধবা বিবাহ, শিক্ষা বিস্তার, বিজ্ঞান চর্চা, কৃষকদের দুরবস্থা প্রভৃতি বিষয় দিনের পর দিন লেখা প্রকাশিত হতো এই পত্রিকাতে। এক কথায় এই পত্রিকাগুলোই ছিল বঙ্গীয় জাতীয় জাগরণে এক নির্ভরযোগ্য দলিল। তো অবশ্যই বোঝা গেল যে সোমপ্রকাশ পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা, যে দুটো আমি বললাম, এগুলো তোমাদের টিকা হিসেবেই আসে। আজকে এই পর্যন্তই এই চ্যাপ্টারটা শেষ করলাম। পরে আমরা এই চ্যাপ্টারেরই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।